আজকে যে ঘটনাটা বলবো পুরোটাই অন্যরকম। এই ঘটনাটা যখন আমি শুনলাম অনেকটা আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে এইরকম ভাবেও আমি স্পিরিট পজেসের কেস স্টাডি তো অনেক পেয়েছি, আপনাদের সাথেও শেয়ার করেছি, কিন্তু এইরকম ভাবে স্পিরিট পজেস আমি এর আগে কখনো পাইনি। চলুন আজকে শেয়ার করি আমার আর একটা কেস স্টাডি। আমার কাছে একজন কন্ট্যাক্ট করে, তার মা কন্ট্যাক্ট করে, যে মেয়েটিকে নিয়ে সমস্যা যার কথা বলবো তার মা আমার সাথে কন্ট্যাক্ট করে। তো মেয়েটির মা আমাকে বলে যে দেখুন, 1 মাস আগে আমার মেয়ের জীবনে একটা ঘটনা ঘটে। সেই 1 মাস থেকে আমরা অনেক জায়গায় চেষ্টা করেছি, দৌড়াদৌড়ি করেছি, অনেকের কাছে আমাদের জানা চেনা এই আপনাদের মতো যারা কাজ করে তাদের, কিন্তু সেই রকম আমার মেয়েকে কেউ ঠিক করতে পারেনি। আমার মেয়ে একটি কল সেন্টারে জব করতো। আমার মেয়ের বয়সী 22 বছর এখন। তো জবটা প্রথম জবও পেয়েছে। কোথায় থাকতো? ও মেন লাইনেই একটা জায়গা থাকতো, মানে আমাদের শিয়ালদা মেন লাইনে, এবং সেক্টর 5-এ ওর জব। তো আমি বললাম যে ওকে বাড়ি থেকে যাতায়াত করতো, বলতো হ্যাঁ বাড়ি থেকেই যাতায়াত করছে, কারণ ওদের তো এতটাও স্যালারি পায় না, ওখানে থাকবে থেকে কাজ করবে, তাহলে আর ওর হাতে কিছুই থাকবে না, কারণ প্রথম জব ওর একেবারেই কম স্যালারি। তো অনেক সকালেও যেত, বলতে গেলে ফার্স্ট ট্রেনটা নয়, মানে মোটামুটি 5:30টার ট্রেনও ধরতো, 5:30 6টা, ঠিক আছে। এবং শীতে নয়, মোটামুটি আমার কাছে কন্ট্যাক্ট করেছে মাসখানেক আগে ভদ্রমহিলা, তার মাসখানেক আগের ঘটনা, মানে এই গরমেরই ঘটনা। মানে এই ঘটনাটা ধরো এই মার্চের দিকে ঘটেছে, 2026। হ্যাঁ 2026-এর মার্চের দিকে ঘটেছে। তো বলছে আমার মেয়ে সকালবেলা রোজই জব করে বলে ওখানে যায়, আর ওর সাথে আরো একটা মেয়ে যায় যে কল সেন্টারে জব করে না, অন্যদিকে, কিন্তু যাতায়াতের রুটটা একই দিকে, তাই ট্রেনে ওরা একসাথে যাতায়াত করে। মানে ট্রেনে যেরকম বন্ধু হয়ে যায়, ট্রেনে যেরকম যেতে যেতে বন্ধু হয়ে যায়, না ওর স্কুলেরও বন্ধু ছিল। স্কুলের পরে তারপর ডিটাচ হয়ে গেছিল, আবার পরিচয় হয়েছে ট্রেনে যেতে যেতে। তো ওরা একসাথেই যাতায়াত করে। তো যেদিন ঘটনাটা ঘটেছিল টোটালটা আমি আমার মেয়ের থেকে কিছুটা শুনেছি, আর কিছুটা ওর বান্ধবীর থেকে শুনেছি, আমি টোটালটাই বলছি। বলে যেদিন আমার মেয়ের এই ঘটনাটা ঘটে, হঠাৎ করে এমন হয়েছে, আমার মেয়েকে আমরা রাতে ফোন করে যাচ্ছি, ও লাস্ট ট্রেনে ফিরবে, আমাদের বলে যে ইভিনিং এর মধ্যে ফিরে আসার কথা, কিন্তু ওর অফিসে কিছু চাপ ছিল, ছুটি পায়নি, রাত লাস্ট ট্রেনে ফিরছে। তো আমরা ফোন করতে থাকি কনস্ট্যান্ট মেয়েকে, ট্রেনে ওঠার পর থেকে প্রচুরবার, কিন্তু হঠাৎ করে দেখি মেয়েকে আর ফোনে পাচ্ছি না। ঘন্টা খানেক ওকে আমরা ফোনে পাইনি, এবং তারপরে যখন ও ফোন করলো তখন ও হাঁপাচ্ছে রীতিমতো, এবং ঠিকভাবে কথা বলতে পারছে না। শুধু এটা বললো যে আমি এই স্টেশনে, মানে আমাদের বাড়ি, আমি এখানে নাম বলছি না কোন স্টেশন, বলছে আমাদের বাড়িটা হচ্ছে মিডল পজিশনে, এই স্টেশন দিয়েও আসা যায়, আবার পরের স্টেশনটা দিয়েও আসা যায়, কিন্তু কাছাকাছি হয় যে স্টেশনে, সেখানে কথাও বললো যে আমি আজকে স্টেশনে নামতে পারিনি, আমি পরের স্টেশনে যাচ্ছি, তোমরা কেউ এসো, বলে হাঁপাতে হাঁপাতে ফোনটা রেখে দিল। ভাবলাম কি হলো, ট্রেনের মধ্যে এরকম হাঁপাচ্ছে, 1 ঘন্টা ওকে ফোনে পেলাম না। স্বাভাবিক ব্যাপার, অত রাত আজকের দিনে, আজকালকার দিনে একটা মেয়ে খুব টেনশন হয়। তো বলে আমাদের তো প্রচন্ড টেনশন হচ্ছে, বয়স একদম 22 বছরের একটা মেয়ে। কোনোভাবে যখন ও ট্রেন থেকে নেমেছে, আমার হাজবেন্ড গেছে ওকে আনতে, হাজবেন্ডের যেতে যেতে একটু দেরি হয়েছে, কারণ ট্রেনটা আগে স্টেশন ছেড়ে পরের স্টেশনের দিকে চলে এসেছে, আমার হাজবেন্ড বাইকে যাবে। ওকে বলেছিল তুমি বসো, স্টেশন মাস্টারের যে রুম আছে জানো তো, পাশাপাশি বসো, লোকজন দেখে জানি লাস্ট টাইম থাকবে না, তুমি ওখানে বসো সেফ। তো বলছে আমার মেয়ে তখন দেখছে যে স্টেশন মাস্টারের যে রুম আছে না, ওখানে হয় যে ওই রুমে, মানে সামনে দেখছে না মেয়ে কোথায় কোথায় খুঁজছে, পরে দেখছে ভেতরে কোনো মেয়ে সেন্সলেস হয়ে গেছে। জিজ্ঞাসা করবো দাদা কি হয়েছে এখানে, বলছে একটা মেয়ে সেন্সলেস হয়ে গেছে, একা এত রাতে কি কোথায় যায় এরা বুঝি না, চাকরির এরকম যে এত রাতে একা একা ফিরছে, কি হয়েছে কি জানে, ট্রেন থেকে নামলো, আমরা নেহাত আমাদের হয় না রাতের বেলা দেখবে অনেক জিআরপির লোকজন থাকে, আমাদের জিআরপি দেখেছে, তো দেখে নিয়ে এসেছে, নাহলে কি হতো স্টেশনে, মানে নেমেছে কি মানে একটু যেতে যেতেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। ঠিক আছে, তারপরে লোকটা গেছে, লোকটা কি বলছে আমার মেয়ের এরকম আসার কথা, বলে দেখুন তো আপনার মেয়ে, বুঝতে পারছি না আমরা। তখন বলছে হ্যাঁ এটা তো আমার মেয়ে। বলছে কি দাদা আপনি এত রাতে মেয়েকে ছেড়ে দিয়েছেন? বলছে ছেড়ে কেন দেবো, আজকের দিনে মেয়ে জব করছে, রাত দেরি হয়েছে আসতে। বলছে ঠিক আছে দেখুন, ওর জ্ঞান ট্যান ফিরলো, কি হলো আপনার মেয়েকে অসুস্থ, এরকম কথাটা বলেছে। তারপরে কোন রকম ওর জ্ঞানটা ফিরলে ওকে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে গিয়ে তারপরে ওকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে, তুই সেন্সলেস হয়ে গেছিলি কেন, এরকম তো হয় না কখনো। বলছে আজকে ট্রেনে অদ্ভুত ঘটনা ঘটেছে। বলছে কি? বলছে এমনিতেই তো এত রাতে আমি ট্রেন ধরেছি, কোনো লোকজন, মানে এত রাতে ট্রেনে অত লোকজন থাকে না, লেডিস কম্পার্টমেন্ট ছাড়া আমার উঠতে ইচ্ছে করে না, লেডিসে উঠেছি তখনই 5-6 জন মতো ছিল, এত দূরে তো ছিল না, 2-3-4 স্টেশন আগেই সব লোক নেমে গেছে, আর তার মধ্যে
3-4টা স্টেশন আগে এক বয়স্ক ভদ্রলোক উঠলো, মানে বয়স্ক বুড়ো একটা উঠলো, আর উঠে না আমাকে শুধু আপাতমস্তক দেখে যাচ্ছিল। যখন ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেল তখন আমাকে বললো, তুমি ওই স্টেশনে নামবে না, তোমার বাড়ি তো ওখানে, তুমি ওখানে নামবে না। ওই বুড়োটা কি করে জানলো আমার বাড়ি কোথায় আমি জানি না, বললো যে তুমি ওখানে নামবে না। আমি বললাম কেন, আমি নামবো না কেন, আর আপনি তখন থেকে দেখছেন কেন? বলে আমি একটু চিৎকার করে বললাম, আপনি দেখছেন কেন এরকম ভাবে, আমাকে ইয়ে করবেন না, দূরে যান। তখন বলছে ওই স্টেশনে নেবো না। বলছে আমি তোমাদের কন্টিনিউ ফোন করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু তোমাদের আমি ফোনে পাচ্ছি না, নেটওয়ার্কই আসছে না। তারপরে লোকটা নিজে থেকেই বলছে ফোন করার চেষ্টা করো না, এখন নেটওয়ার্ক পাবে না। হ্যাঁ, আশ্চর্য, অদ্ভুত। বলছে ফোন করার চেষ্টা করো না, নেটওয়ার্ক পাবে না। বলছে আমি দরজার ধারে গিয়ে রেলিংটা ধরে, ট্রেনের যে হাতল থাকে হাতলটা ধরে বারবার মানে ফোনটা এদিক ওদিক করে নেটওয়ার্ক যদি আসে। বলছে এদিক থেকে সরে এসো, ইয়ে দরজার সামনে যেও না, তোমার কি মরার ইচ্ছে হয়েছে? বলছে একটা ভারী গলা এরকম বললো। বলছে আমি লোকটার দিকে তাকালাম, তাকিয়ে না অন্যদিকে গিয়ে বসলাম। হয় না দরজায় উঠে দুদিকে জায়গা থাকে ট্রেনে, বলছে অন্যদিকে গিয়ে বসলাম। বলছে এর মধ্যেই আমার স্টেশন এসে গেছে, আমি নামতে যাব, দেখি ট্রেনের লাইট অফ হয়ে গেল। ওকে, বলছে আমি নামতে পারলাম না, আমি যেন ট্রেনটা যেন আমি মানে আমি যে নামবো আমার নামার গতি চলে গেল অন্ধকারের মধ্যে, আর আমি ভয়ও পেয়ে গিয়ে বসে গেলাম। ট্রেনটা আমার স্টেশনে নেমেছে কি মানে দাঁড়িয়েছে কি দাঁড়িয়েনি আমি জানি না। লাইটটা যখন এলো দেখি বুড়োটা আর নেই, আমি একা। বলছে তখন আমি তোমাদের আবার ফোন করি, তখন ফোন করতে করতেই তোমার ফোন আমার ঢোকে, আমি ট্রাই করছি তার মধ্যেই দেখলাম তোমার ফোন ঢুকলো। ওর মাকে এটা জানায়, কিন্তু হাঁপাতে হাঁপাতে বলছে আমি আর কথা বলতে পারছি না, আমি না ঘুমোবো। যে কিছু খাবি না? বলছে না আমি আজকে কিছু খাবো না, আমার ভালো লাগছে না, আমার খুব কষ্ট হচ্ছে। তো সেদিনকে ঘুমিয়ে পড়ে। পরের দিন থেকে বলছে আমার মেয়ে ধুম জ্বর, পুরো বডি ঠান্ডা হয়ে গেছে, পুরো কাঁপছে ইয়েতে, আর প্রলাপ বকছে কিছু, মানে ঘুমের মধ্যে কি বলছে বুঝতে পারছি না। কেন আমার দিকে দেখছো, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে কেন ধরেছো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বলছে হালকা ভাবে এই কথাগুলোই বলে যাচ্ছে। আর ওর কাছে গিয়ে যখন ডাকছি ও এতটা ভয় পেয়ে যাচ্ছে যে ধাক্কা মেরে দিচ্ছে। বলছে প্রথম দিকে এরকমই চললো বেশ 3-4 দিন। কি হলো সেদিন, কি শুধু এইটুকুই ঘটনা ঘটেছে নাকি আরো কিছু ঘটেছে? বলছে ওর বান্ধবীকে ডাকলাম, বান্ধবীকে ফোন করলাম যে সেদিন তুই ওর সাথে ছিলি? বললো হ্যাঁ কাকিমা, ওর কি হয়েছে, ও তো এখন আসছে না। বলছে না ওর শরীর ভালো নেই, তোমার সাথে আমার একটু কথা আছে। বলছে হ্যাঁ কাকিমা বলো। বলছে সেদিন সকালে গেলে যে কি হয়েছিল, কিছু হয়েছিল সেরকম কিছু, ওর শরীর ঠিক ছিল? বলছে হ্যাঁ কাকিমা ওর শরীর তো ঠিক ছিল, কেন ও কিছু বলেনি? বলছে কেন, ও কি বলবে? তখন বলছে না মানে সেরকম কিছু না। বলছে না কিছু কি, সেরকম কিছু না হলেও কিছু কি, আমাকে বলো। তখন বলছে যে হ্যাঁ আসলে না সেদিন ও একটা জায়গায় বসেছিল, যে জায়গাটাতে না ও মানে আশেপাশের লোকজন, আমরা রোজ ওখানেই বসি, কিন্তু সেদিন না লোকজন মানা করছিল ওখানে বসতে, তো ওখানে বসতে মানা করছিল, কিন্তু আমি চলে গেছিলাম, ও না সরছিল না। পরে জানলাম যে ওইখানে নাকি একটা ছেলে আগের সপ্তাহে শনিবার দিনকে বসেছিল, এবং সেই ছেলেটা তারপরে নাকি অ্যাক্সিডেন্টে রেলে কাটা পড়ে। পাশাপাশি লোক বলছে আমরা গিয়ে ওখানে সবসময় বসি না, ঠিক আছে, কিন্তু সেদিন আমাদের একটু দেরি হয়ে গেছিল। নর্মালি লেডিস কম্পার্টমেন্ট পাশে মানে পিছনে থাকে, সামনেও থাকে, এরকম বোধহয় কিছু থাকে। তো বলছে আমরা পিছনেরটাতে বসি, সেদিন আমাদের দেরি হয়ে গেছে, ভাবলাম একটু এগিয়ে যাই। তো এগিয়ে যেতে গিয়ে বললো এখানে বসো না। বললো কেন, এখানে বসলে কি হবে? বলে আমি তো সরে গেলাম। বললো না এখানে বলছি না, এখানে বসো না, দেখো না। বলছে ওরা না একটা লাল রঙের কি একটা দিয়েও রেখেছিল, বসতে দেবে না বলে, কিন্তু পাশে ওটা সরে গেছে, একটু পাশে বসেছে। পরে বললো বলে আমরা ট্রেনে উঠে গেলাম, ওখান থেকে আর একটা বউ উঠেছিল, বললো জানো তো কেন বসতে মানা করলো? এখানে আগের সপ্তাহে শনিবার দিন একটা ছেলে বসেছিল রাতের বেলা বসে বসে একটু ড্রিঙ্ক করেছিল, আর ফোনে ও কারোর সাথে খুব ঝগড়া করছিল, আশেপাশের লোকজন শুনেছে, জিআরপি টিআরপি এরকম শুনেছে, এবং পরে কথাটা ছড়িয়েছে। কথা বলতে বলতেই ওর কারোর সাথে ঝগড়া হয়, ফোন রেখে দেয়। পরে একটা রানিং ট্রেন আসছিল, থ্রু ট্রেন, ও গিয়ে ঝাঁপ দেয়, এবং এই জায়গাতেই ছেলেটা বসেছিল। যেহেতু এইখানে ঘটনাটা ঘটে, এবং তারপরে ওরা এই জায়গাটা না বন্ধ করে রেখেছিল, কারণ আরো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে পরের দিন, ঠিক আছে, পরে শনিবারের পরে রবিবার গেল, সোমবার গেল, এই মঙ্গলবার, এই যে 3-4 দিনের মধ্যে না অনেকেই ওখানে ওকে বসে থাকতে দেখেছে, ঠিক আছে, এবং 2-1 ভয়ও পেয়েছে।
রাতের বেলা যারা লাস্ট ট্রেনে ফেরে তারা ভয়ও পেয়েছে, বলে সেই জন্যই ওরা তারপর থেকেই ওখানে একটা লাল কাপড় দিয়ে রেখেছিল যেখানে আর বসতে দেবো না কাউকে। বলছে আজকে সেটাই সেদিনকে আমাদের মানা করে, আমি উঠে যাই কিন্তু ও ওঠে না, কারণ ও বসেছিল, বসে বসে ওখানে বসে চুল আঁচড়াচ্ছিল, লিপস্টিক দিচ্ছিল, পারফিউম দিচ্ছিল, রোজই ও করে কোথাও স্টেশনে বসে, সেদিনও করেছে। তখন ওর মা আমাকে বলে যে ওই বান্ধবীটা এই কথাগুলো জানায়, বলছে এখন আমার মেয়ে, আমি তো জানলাম, তারপরে আপনাদের মতো অনেকের কাছে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু সুরাহা কোথাওই আমার হয়নি। বলছে এখন আমার মেয়ে বলতে গেলে সারাদিন খায় না, দায় না, কিচ্ছু করে না, স্নান টান কিচ্ছু করে না, জামা কাপড় গায়ে রাখে না, ওকে যার জন্য একটা ঘরে আটকে রেখে দিয়েছি, শুধু আমি ওর ঘরে যাই কোনো রকম ভাবে বুঝিয়ে সুঝিয়ে যদি কিছু খাওয়াই, বাইরে বের করতে পারি না। জামা কাপড় পরালে এমন হয়েছে কাঁচি দিয়ে নিজের জামা কেটে দিয়েছে, ব্লেড দিয়ে নিজের জামা কেটে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে। এবং এবং আমাকে এখন একটু সহ্য করতে পারে, অন্য কেউ যদি যায় হাঁচড়ে দেয়। একদিন যেমন বাইরে বেরিয়েছিল, বাইরে বেরোনোর পরে ওকে সবাই ওরকম পুরো উলঙ্গ বেরিয়ে পড়েছে, ওকে সবাই যখন টেনে ঘরে চল তুই এইভাবে বেরিয়েছিস, পুরো হাঁচড়ে দিয়েছে। বলছে ওর বাবারও খুব আদরের মেয়ে, ওর বাবা ওকে বলছে মা তোর কি হলো রে মা, চল, ছোট সোনা মা আমার চল। বলছে ঠাস করে বাবাকে চড়িয়ে দিয়েছে, ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়েছে ওর বাবাকে। টেরিফিক। যা এখান থেকে বলে হাঁচড়ে দিচ্ছে, ঠাস করে চড় মেরে দিচ্ছে। বলে আমিও কদিন মার খেয়েছি, তবু মা তো, আমি তো বুঝতে পারছি এখনো নর্মালে নেই। বলছে অনেকের কাছে গেলাম কিন্তু কিছু হলো না, আমি কি করবো। কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত জিনিস আমার মেয়ে করে জানেন তো, ওর বান্ধবী যেটা বললো সেদিনও যেটা করছিল, ও মাঝে মাঝে চিরুনিয়ে নেবে, চুল আঁচড়াবে, আয়নার সামনে দাঁড়াবে, লিপস্টিক মাখবে এবং আয়নাতে বসে বসে পুরো দুহাত দিয়ে আঁচড় দেবে, বিছানায় আঁচড় দেবে। এবং ওর হাতে নখ আছে, এমনও আছে কি নখ না ওই ইয়েতে পুরো ওই বিছানার চাদর যেমন হয় ছিঁড়ে যাওয়া, ছিঁড়ে গেছে। আমি একদিন খাওয়াতে গেছি, এমন কেটে দিল পুরো আমার গালে নখের আঁচড় পুরো ইয়ে হয়ে গেল। আমি তারপর বললাম দেখ তুই কি করলি আমার। বলছে দেখার পরে না ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, ওর কোনো সেন্সই নেই। বলে আজকের দিনে আমার মেয়ে পুরো উন্মাদ হয়ে গেছে, অফিস টফিস তো সবই বন্ধ। আমরা কি বলবো এই ধরনের ঘটনা, প্রথমে সবাই যেটা বলে যে অ্যাবনর্মাল কিছু হয়েছে, বুঝতে পারছিলাম, তো আপনাদের মতো মানুষ যারা আছে যোগাযোগ করে, তো মানে যোগাযোগ করেছিলাম, তো সেখানেও সুরাহা হলো না। মেন্টাল ডক্টর খুব সাজেস্ট করলো যে মেন্টাল সাইকোলজিস্ট দেখান, সেখানে নিয়ে গেলাম, সেখানেও বললো মেন্টাল প্রবলেম হয়েছে, মেডিসিন দিন, দেখুন এই কদিনের মেডিসিন দিচ্ছি, দেখুন কি হয়, না হলে অ্যাসাইলামে দিয়ে দেবেন। তো আমি কি এখন মেয়েকে, আমার একটা মাত্র মেয়ে, আমি কি এখন মেয়েকে অ্যাসাইলামে দেবো? আপনি শেষ ভরসা, আপনি একটু দেখুন। আমি কোস্টাবেলারটা আপনাকে দেখে এসেছি। তো তারপর ওকে বললাম যে দেখুন মানে স্পিরিট পজেস হয়েছে, ওই যে ছেলেটি ওখানে মানে আত্মহত্যা করুক, ওর অ্যাক্সিডেন্ট হোক, যেটাই হয়েছে, ওর আত্মা তো অতৃপ্ত আত্মা। এবং ওখানে 7 দিনের মধ্যে ওই যে সময়টা, একটা সময় থাকে কি ওই জায়গার মধ্যে কিন্তু অনেক সময় স্পিরিট ঘোরাফেরা করে। এবং মেয়েটি দেখুন এই ধরনের স্পিরিট সবসময় কিন্তু যে কোনো কাউকেই পজেস করে এটা নয়। আমাদের দেখে যেমন যে কোনো জামা কাপড়ই মানে পরা যায় না যে কোনো শরীরে, আত্মাও কিন্তু যে কোনো আত্মাই যে কোনো বডিতে যেতে পারে না। যে বডি তার ভালো লাগবে, তার সুইটেবল মনে হবে, সে সেই বডিতেই কিন্তু ঢুকবে। আর মৃত্যুর কিছু সময় পরও কি ওই জায়গাতে ঘুরে ফিরে একদম একদম অতৃপ্ত আত্মা যদি হয়, বিশেষ করে নর্মাল ডেথ হলে একরকম, ঠিক আছে, কিন্তু যদি এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথ, তাই না, তো অতৃপ্ত থাকে। এবং তার আগের ঘটনা যারা বলেছে, ছেলেটি কারোর সাথে ঝগড়া করতে করতে মারা গিয়েছিল, মানে তারপরে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো তার মানে তো ওর জীবনে কিছু প্রবলেম চলছিল, একদম কষ্ট কিছু ছিল। তো এই ধরনের অতৃপ্ত আত্মা কিন্তু ঘোরাফেরা ওই জায়গাতে করে যেখানে মারা যায়, বা তার কিছু মেমোরি তার থাকে শেষ সময়ে। এবং মেয়েটি সেই সময় কি করছিল, চুল খুলে লিপস্টিক দিচ্ছিল, সাজগোজ জিনিস স্পিরিটকে খুব অ্যাট্রাক্ট করে, এবং পারফিউম স্প্রে করছিল, পারফিউম স্পিরিটকে খুব অ্যাট্রাক্ট করে, সেই কারণেই পজেসটাও হয়েছিল। সেদিন যদি ওই স্টেশনেও নামতো, তোর মৃত্যু হয়ে যেতে পারতো। কিন্তু বাঁচিয়ে দিল কে, মানে কোন লোক? কোনোভাবে কেউ বাঁচিয়েছে, এটা বলতে পারো কোনো শুভ, কোনো গুড সোল, আমি এটাই বলবো, কোনো গুড সোল কোনোভাবে ওকে বাঁচিয়েছে। এটা মেয়েটার ভাগ্য ভালো। গার্ডিয়ান অ্যাঞ্জেল হতে পারে, যে কোনো অ্যাঞ্জেল হতে পারে, যে কোনো, যে ও প্রোটেক্টর, সেদিন ওকে প্রোটেক্টর হয়ে প্রোটেক্ট করেছে। না হলে সেদিনে যে সময়তে মেয়েটা স্টেশনে নামতো, ঠিক ওই সময় যে সময়ে ছেলেটা আত্মহত্যা করেছিল, সেম দিন এক্স্যাক্টলি। এবং আরো একটা জিনিস, যেটা সেম ডে আগের শনিবার ঘটনাটা ঘটেছিল এবং পরের শনিবারের ঘটনা কিন্তু এটা,
এবং যে সময়তে মেয়েটা ওই স্টেশনে নামতো ছেলেটাও কিন্তু ওই সময়তেই আত্মহত্যা করেছিল, ওকে কিন্তু ওই জায়গায় টেনে নিয়ে যেত, মেরে দিত একদম। ওই শনি মঙ্গলবারের কি বিশেষ কোনো মাহাত্ম্য রয়েছে এইসব ফিল্ডে? দেখো, শনি মঙ্গলবারে স্পিরিটের নর্মালি বলাই হয় যে শনি আর মঙ্গলবার যে কোনো অশুভ কাজ শনি মঙ্গলবারেই দেখবে হয়। তুমি দেখবে 3 মাথার মোড়ে কিছু ফেলে রাখা, চৌমাস্তার মোড়ে কিছু ফেলে রাখা, ক্রস রোড গুলোতে ফেলে রাখা, শনি মঙ্গলবারে যে কোনো নেগেটিভ এনার্জির পাওয়ার বেড়ে যায়। এবং এই সময়তে বিভিন্ন রকমের কাজ হয়, কি নেগেটিভ এনার্জি রিমুভিং এর কাজ ভালো হয়, নেগেটিভ এনার্জি কারোর শরীরে ঢোকাতে হবে এই সময়ে ভালো হয়। এই যে 3 রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে জিনিসপত্র ফেলে যাওয়া হয়, কেউ না কেউ তো মারায়, তার এফেক্ট হবেই, তার লাইফ এফেক্ট হবে। যার জন্যই বলা হয় 3 রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে যদি লেবু, লঙ্কা, সিঁদুর, লাল কাপড়, কালো কাপড়, কিছু ধাগা কিছু ভি দেখো, পাড়াবে না। পাড়িয়েছো মানে সেই যে এনার্জি, যে ব্যাড এনার্জিটা ফেলে রাখা হয়েছে, কখনো গুড এনার্জি তো ফেলে রাখবে না, ব্যাড এনার্জিটা কারোর বাড়ির বা কারোর জীবনের ব্যাড এনার্জিটাই ওখানে ফেলে রাখবে। তো সেইটা তুমি পাড়িয়ে যাচ্ছ, তার জীবনের ব্যাড এনার্জিটা কিন্তু তুমি নিয়ে নিলে, ঠিক আছে? এটা যার জন্যই বলা হয় পারিও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের সবসময় ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জি কারোর মধ্যে ডিরেক্ট ঢোকানো হবে সেটা না, মানুষ এইভাবেও কিন্তু নেয়, ঠিক আছে? তো মেয়েটার জন্য কাজ করা হয়েছিল যেটা এখানে স্পিরিট রিমুভিং এর কাজ। তো আমাদের যে কোনো কাজ তো পেন্টাগ্রামের ওপরেই হয়, পেন্টাগ্রামের ওপরে হয়েছিল। মেয়েটার চুল নিয়েছিলাম এবং মেয়েটার ইউজ করা জামা নিয়েছিলাম। এখানে 5টা শিয়ালের স্কাল লেগেছে। পেন্টাগ্রামের 5 দিকে 5টা স্কাল রাখা হয়, তার উপরে ব্ল্যাক ক্যান্ডেল রাখা হয়, মাঝখানে কলডন রাখা হয় এবং মেয়েটার জামা, মেয়েটার চুল, মাথার চুল এবং ফটো রাখা হয়। বিশেষ রকমের নেগেটিভ এনার্জি রিমুভিং এর হার্বস যে রয়েছে সেই হার্বস দিয়ে আগুন ধরানো হয় এবং চ্যান্টিং যে আছে আমাদের 333 টাইমস এই চ্যান্ট করা হয়। এবং স্পিরিটের যে জিনিসগুলো ভালো লাগে যেমন আতর, মদ এবং ব্লাড, এক্ষেত্রে আমরা নিজেদের ব্লাড দিয়েছিলাম, ব্লাড দিতে হয়, এটা অফারিং, তাকে খুশি করার জন্য দিতে হয়, এগুলো দিয়ে কাজ হয়। তো পরবর্তীতে বোনের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম যে আপনার মেয়ে কেমন আছে। 15 ডেজ বাদে আমাকে বললো মেয়ে অফিস যাচ্ছে, মানে নিজে থেকেই 7 দিন বাদেই বলেছিল মা আমি অফিস আবার জয়েন করব। আমাকে কথা বলে, ওর বাড়ি থেকে কথা বলে রেখেছিল, যেহেতু চেনা একটা সোর্সে কল সেন্টারটাতে জব পেয়েছিল, যে এরকম অসুস্থ তো জব করবে, কদিনের ছুটি দরকার। তো ওরা বলেছিল ঠিক আছে দেখুন যত তাড়াতাড়ি ও সুস্থ হয় জবে জয়েন করতে বলবেন, নতুন জব তো বলছে দেখি আমার জবটা থাকবে তো আমি আবার জবে জয়েন করবো। তোর বাড়ি থেকে আরো 7 দিন রেস্ট নিয়ে 15 দিন বাদে থেকে ও অফিস আবার জয়েন করে। তো আমি দর্শকদের জন্য মানে আপনাদের জন্য বলবো, যে কোনো জায়গাতেই চুল খুলে শনি, মঙ্গলবার, অমাবস্যার দিন, পূর্ণিমার দিন একদম কিন্তু নয়। আমাদের জন্য, আমরা যারা কাজ করি তাদের জন্য আমাদের কিন্তু রেস্ট্রিকশনস আছে, যে কোনো কাজ আমরা যখন করি আমাদের চুল খুলে করতে হয়, কারণ আমরা চাই স্পিরিট এনার্জিকে অ্যাট্রাক্ট করতে। বাট আপনাদের জন্য কিন্তু নয়, চুল যেখানে সেখানে খুলবেন না, যেখানে সেখানেই আতর পারফিউম স্প্রে করছি না, যে কোনো জায়গায় সাজগোজ করার জায়গা না, ওটা ঘরে। বাইরে বেরিয়ে গেছেন, হয়নি, তাড়াহুড়ো হয়েছে, ঠিক আছে আপনার ডেস্টিনেশনে চলে যান, পৌঁছে যান, ওখানে গিয়ে করুন, রাস্তাঘাটে না। এটা অবশ্যই মনে রাখবেন, কারণ প্রিকশন নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা কথাতেই বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বুদ্ধি করে চলবেন, ঠিক আছে? নিজের জীবনকে ভালো রাখবেন। আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। নিজের আত্মীয়দের সাথে, ফ্রেন্ডদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সামনের দিনে অনেক অনেক চমক আসছে। আর আগের ভিডিও বা পরের ভিডিও দেখার জন্য উপরে আইকনটা প্রেস করে রাখবেন। জানাবেন কেমন লাগলো, ভালো থাকবেন।